আজকের আলোচনা এমন একটা জায়গা নিয়ে যার দুটো পরিচয়। একটা পরিচয় আলো ঝলমলে স্বাধীন ভারতের প্রথম আইআইটি, দেশের সেরা মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নভূমি। একদম। আর অন্য পরিচয়টা মিশকালো অন্ধকার, ব্রিটিশ আমলের এক কুখ্যাত ডিটেনশন ক্যাম্প, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত ঝরেছে। আমরা আজ খড়গপুর আইআইটির সেই আশ্চর্য যাত্রাপথটাকে একটু খুঁটিয়ে দেখব, যা একসময় হিজলি ডিটেনশন ক্যাম্প নামে পরিচিত ছিল। এটা সত্যি একটা অদ্ভুত বিরোধাভাস, তাই না? একদিকে জ্ঞান আর প্রযুক্তির উদযাপন, আর অন্যদিকে দমন আর পীড়নের ইতিহাস। একই মাটিতে। আর মজার ব্যাপার হলো, এখানকার ইতিহাস কিন্তু শুধু ব্রিটিশ আমলের থেমে নেই, এর শিকড় চলে গেছে মুঘল যুগ, এমনকি তারও আগে। আচ্ছা। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই ক্যাম্পাসের বিভিন্ন ঐতিহাসিক স্তরগুলোকে এক এক করে খুলে দেখা, কিভাবে একটা জেলখানা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হলো, সেই অবিশ্বাস্য গল্পটা বোঝা। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। এই যে খড়গপুর নামটা, এটা নিয়েই তো নানা মুনির নানা মত। হ্যাঁ, কেউ বলেন খড়গেশ্বর মহাদেব মন্দির থেকে এসেছে, আবার শোনা যায় রাজা খড়গ সিংহের কথাও। কিন্তু খড়গপুরের থেকেও পুরনো জনপদ হলো হিজলি, বঙ্গোপসাগরের কাছে রসুলপুর নদীর তীরে। একসময় নাকি এটা দারুণ সমৃদ্ধ একটা প্রদেশ ছিল। একদম। হিজলির ইতিহাস খুব পুরনো। আমরা যদি সূত্রগুলো দেখি, তাহলে দেখব কুষাণ, গুপ্ত, পাল বংশের সময় থেকেই এই অঞ্চলের একটা প্রশাসনিক গুরুত্ব ছিল। কিন্তু মোঘল আমলে এর চেহারাটা আরও স্পষ্ট হয়। তখন হিজলি ছিল একটা গোটা সরকার বা প্রদেশ। সেখানে নিজস্ব বিচার ব্যবস্থা, প্রশাসনিক দপ্তর, এমনকি কারাগারও ছিল। তার মানে জেলখানার ধারণাটা নতুন নয়। না, একেবারেই না। এটা একটা বড় বাণিজ্য কেন্দ্র ছিল। অর্থাৎ ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই এই জায়গাটা শাসন আর ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু ছিল। তার মানে ব্রিটিশরা এসে হঠাৎ করে একটা বিচ্ছিন্ন জায়গায় জেলখানা বানিয়ে দিল, ব্যাপারটা তেমন নয়। ঠিক। তারা এমন একটা জায়গাকেই বেছে নিয়েছিল যার ইতিমধ্যেই একটা প্রশাসনিক ইতিহাস আছে। এটা কি মহৎ ইত্তেফাক ছিল, নাকি এর পেছনেও কোনো গভীর পরিকল্পনা ছিল? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, ১৬৮৭ সালে জব চার্নক যখন হিজলি দখল করতে আসেন, তখন তিনি এখানকার কৌশলগত গুরুত্বটা বুঝেছিলেন। আচ্ছা। যদিও মুঘলদের সাথে চুক্তির পর তিনি জায়গাটা ছেড়ে সুতানুটি চলে যান, যা পরে কলকাতা হয়ে ওঠে, ব্রিটিশরা জানত এই জায়গাটা ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহার করা যায়। তাই যখন স্বাধীনতা আন্দোলন তীব্র হয়ে উঠল আর কলকাতার আলিপুর বা আন্দামানির সেলুলার জেলের মতো জেলগুলো ভরে গেল, তখন তাদের নতুন জায়গার দরকার পড়ল। একদম। বক্সার পর বাংলার দ্বিতীয় ডিটেনশন ক্যাম্প হিসেবে তারা হিজলিকেই বেছে নিল। পুরনো ক্ষমতার কেন্দ্রকে তারা নতুন করে নিজেদের দমনের প্রতীক হিসেবে তৈরি করল। আর সেই ডিটেনশন ক্যাম্পের ভেতরের পরিবেশটা কেমন ছিল? আমরা তো শুধু জেলখানা বলে একটা শব্দ শুনি, কিন্তু ভেতরের ছবিটা ঠিক কী রকম ছিল? ভয়ঙ্কর। মানে সূত্রগুলো পড়লে গায়ে কাঁটা দেয়। ছোট ছোট খোপড়ি ঘর, লোহার গার্দার পিছনে আলো বাতাস ঢোকার প্রায় কোনো উপায় নেই। একদমই না। স্যাঁতস্যাঁতে দেওয়াল। শোনা যায় ক্ষুদিরাম বসু বা মাতঙ্গিনী হাজরার মতো বিপ্লবীদেরও নাকি কোনো এক সময়ে এখানে আটকে রাখা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ। একটা খুব অদ্ভুত ডিটেল পাওয়া যায় একটা সেলের তালা নিয়ে। তালার নকশাটা এমনভাবে করা হয়েছিল যে কয়েদিরা সেলের ভেতর থেকে দরজার ফাঁক দিয়েও সেটার নাগাল পাবে না। এটা তো শুধু বন্দীদের আটকানোর জন্য নয়, এটা একটা মনস্তাত্ত্বিক চাপও বটে। ঠিক। সারাক্ষণ চোখের সামনে মুক্তির উপায়টা দেখা যাচ্ছে, কিন্তু সেটা নাগালের বাইরে। এটা তো শারীরিক অত্যাচারের থেকেও ভয়ঙ্কর। ঠিক তাই। এটা ছিল মনোবল ভেঙে দেওয়ার একটা কৌশল। আর এই সবকিছুর চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই ১৯৩১ সালের ১৬ই সেপ্টেম্বর। সেই রাতটা হিজলি ক্যাম্পের ইতিহাসের তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটা কালো অধ্যায়। ওই রাতে ঠিক কি হয়েছিল? আমরা জানি সন্তোষ মিত্র আর তারকেশ্বর সেনগুপ্ত শহীদ হয়েছিলেন, কিন্তু ঘটনাটা ঘটল কিভাবে? তখন রাত প্রায় ৯:৩০। বন্দীরা প্রায় সবাই নিজেদের সেলে ফিরে গেছেন। কোনো উত্তেজনা ছিল না, কোনো গোলমালও নয়। হঠাৎ করেই ব্রিটিশ পুলিশ আর সেনারা ক্যাম্প ঘিরে ফেলে এবং নিরস্ত্র বন্দীদের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে, সম্পূর্ণ বিনা প্ররোচনায়। বিনা প্ররোচনায়? হ্যাঁ। এই অতর্কিত হামলায় ঘটনাস্থলেই মারা যান সন্তোষ মিত্র আর তারকেশ্বর সেনগুপ্ত। আরও অনেকে গুরুতর আহত হন। সন্তোষ মিত্রের নামটা আমরা অনেকেই জানি,
কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার তো তারই নামে, কিন্তু তার পেছনের গল্পটা হয়তো অনেকেরই অজানা। সন্তোষ মিত্র ছাত্রা অবস্থা থেকেই স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বিপ্লবীদের অস্ত্র সরবরাহ করতে গিয়ে ধরা পড়েন। ও আচ্ছা। সেই অভিযোগেই তাকে হিজলি জেলে আনা হয়েছিল। একজন তরুণ বিপ্লবী যার চোখের সামনে দেশের স্বাধীনতার স্বপ্ন, তাকে এভাবে ঠান্ডা মাথায় গুলি করে মেরে ফেলা হলো। আর এই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। আর তার প্রতিক্রিয়া কি হলো? ব্রিটিশ সরকার কি এটাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল? চেষ্টা তো করেছিলই, কিন্তু পারেনি, কারণ এই ঘটনার প্রতিবাদে এমন একজন মানুষ কলম ধরলেন যার কণ্ঠস্বর গোটা বিশ্ব শোনে। রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এবার তিনি কলকাতার মনুমেন্টের তলায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে ব্রিটিশদের বর্বরতার তীব্র নিন্দা করলেন। আর লিখলেন তার সেই বিখ্যাত কবিতা। প্রশ্ন, কবিতার সেই লাইনগুলো যেন আজও প্রাসঙ্গিক। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে। আমি ভাবছিলাম, রবীন্দ্রনাথের মতো ব্যক্তিত্ব যখন এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন বা কলম ধরেন, তখন বিষয়টা আর একটা স্থানীয় ঘটনা থাকে না। একদমই না। এটা জাতীয় চেতনার অংশ হয়ে যায়। এটা নিশ্চয়ই স্বাধীনতা সংগ্রামের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অবশ্যই। শুধু রবীন্দ্রনাথ নন, শহীদদের মৃতদেহ সংগ্রহ করতে হিজলিতে ছুটে গিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি নিজে? হ্যাঁ, নিজে। ভাবুন একবার, একটা ডিটেনশন ক্যাম্পের দুজন বন্দির মৃত্যু জাতীয় স্তরের বড় বড় নেতাদের সেখানে টেনে নিয়ে আসছে। এটা প্রমাণ করে দেয় যে হিজলির হত্যাকাণ্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের আগুনে ঘি ঢেলেছিল। এটা আর শুধু হিজলির ঘটনা ছিল না, এটা হয়ে উঠেছিল গোটা ভারতের অপমানের প্রতীক। এই ঘটনার পর ক্যাম্পের কি হলো? এটা কি বন্ধ করে দেওয়া হয়েছিল? কিছুদিন পর 1937 সালে ক্যাম্পটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু 1940 সালে পরিস্থিতি আবার উত্তপ্ত হলে সেটা আবার চালু করা হয়। আবার চালু হলো? হ্যাঁ, অবশেষে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় যখন বিপ্লবীদের সংখ্যা এতটাই বেড়ে গেল যে এখানে আর জায়গা হচ্ছিল না, তখন ক্যাম্পটা পাকাপাকিভাবে বন্ধ করে বন্দীদের অন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা। কিন্তু এর মধ্যে আরও একটা অদ্ভুত অধ্যায় আছে। কি সেটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ক্যাম্পটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী একটা ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। কি বলছেন? যে জায়গাটা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের দমন করার জন্য তৈরি, সেটাই মিত্রশক্তির একটা সামরিক ঘাঁটি হয়ে গেল? ঠিক তাই। একই মাটি কত ভিন্ন ভিন্ন ইতিহাস ধারণ করে আছে। ঠিক তাই। প্রথমে মুঘল প্রশাসন, তারপর ব্রিটিশ কারাগার, তারপর মার্কিন বিমান ঘাঁটি। একই জায়গার কতগুলো স্তর। এই আন্তর্জাতিক মাত্রাটা এর ইতিহাসকে আরও জটিল আর আকর্ষণীয় করে তোলে। এরপর দেশ স্বাধীন হলো। 1947-এর পর দেশ গড়ার একটা নতুন হাওয়া বয়েছে, আর তখনই আসে সেই ঐতিহাসিক মুহূর্তটা, তাই না? একদম। এই জেলখানার প্রাঙ্গণে তৈরি হলো স্বাধীন ভারতের প্রথম আইআইটি। হ্যাঁ, এবং এর পেছনের মূল কাণ্ডারি ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিসি রয়। তার দূরদৃষ্টি ছিল অসাধারণ। তিনি বুঝেছিলেন, দেশকে যদি প্রযুক্তি আর বিজ্ঞানে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান দরকার। আর তার জন্য তিনি বেছে নিলেন এই হিজলি ক্যাম্পকেই। বাহ। 1951 সালে এই ডিটেনশন ক্যাম্পের ভেতরেই আইআইটি খড়গপুরের পথ চলা শুরু হলো। এটা ভাবালে গায়ে কাঁটা দেয়। যে মাটিতে বিপ্লবীদের রক্ত ঝরেছে, সেখানেই শুরু হলো দেশের প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন অধ্যায়। বন্ডেজ টু ফ্রিডম, বা বন্ধন থেকে মুক্তি, এই কথাটার এর থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? তাই তো। ক্যাম্পাসের ভেতরে রাখা ব্রিটিশ আমলের সেই পুরনো স্টিম ইঞ্জিনটা যেন এই রূপান্তরেরই জীবন্ত সাক্ষী। ভাবুন তো, প্রথম ব্যাচের ছাত্ররা যখন ক্লাস করতে যেত, তারা সেই একই বিল্ডিংগুলো দেখত যেখানে কয়েক বছর আগেও স্বাধীনতা সংগ্রামীদের আটকে রাখা হতো। দেশের অতীত আর ভবিষ্যৎ যেন একই উঠোনে মুখোমুখি দাঁড়িয়েছিল। ঠিক। এই রূপান্তরটা শুধু ইট পাথরের ছিল না, এটা ছিল একটা মানসিকতার রূপান্তর, একটা স্বপ্নের বাস্তবায়ন। আইআইটি কর্তৃপক্ষ কি এই ইতিহাসটাকে ভুলে গেছে, নাকি তারা এটাকে মনে রাখার কোনো চেষ্টা করেছে? আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারা ইতিহাসটাকে মুছে ফেলতে চায়নি, বরং তাকে সম্মান জানিয়েছে। আচ্ছা। পুরনো জেলখানাটা আজও ক্যাম্পাসের ভেতরে খুব যত্ন করে সংরক্ষণ করা আছে। 1997 সালে হিজলি বন্দিনিবাসের বীর যোদ্ধাদের সমরণে একটা ফলকও বসানো হয়েছে। দারুণ। আর সবচেয়ে প্রতীকী মুহূর্তটা হলো, প্রতি বছর স্বাধীনতা দিবসে আইআইটির মূল অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পর
সবাই মিলে ওই পুরনো জেলখানার সামনে গিয়ে আবার জাতীয় পতাকা উত্তোলন করেন। অসাধারণ। এটা তো একটা শক্তিশালী বার্তা দেয়। এটা বর্তমান প্রজন্মকে মনে করিয়ে দেয় যে তারা যে স্বাধীনতার আলোয় বসে পড়াশোনা করছে তার জন্য কত মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শুধু তাই নয়, 1990 সালে ক্যাম্পের একটা অংশকে নিয়ে নেহেরু বিজ্ঞান ও প্রযুক্তি সংগ্রহশালাও তৈরি করা হয়েছে। মানে ওই জেলখানার অংশেই? হ্যাঁ, যে সেলগুলোতে একদিন বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার চলেছে, আজ সেখানে দাঁড়িয়ে নতুন প্রজন্ম দেশের স্বাধীনতার ইতিহাসকে তোট্টু অনুভব করতে পারে। এই রূপান্তরটা তাই শুধু একটা কারাগার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে উত্তরণ নয়, এটা আসলে দমন পীড়নের প্রতীক থেকে জ্ঞান ও মুক্তির প্রতীকে রূপান্তরিত হওয়ার এক আশ্চর্য জার্নি। যেখানে একদিন মানুষের কণ্ঠরোধ করা হতো, আজ সেখান থেকেই মুক্ত চিন্তা আর নতুন আবিষ্কারের স্রোত বয়ে চলেছে। একদম। আজকের আলোচনা শেষে এটা খুব স্পষ্ট যে খড়গপুর আইআইটি শুধু একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। এর প্রতিটা ইট, প্রতিটা কোণায় লুকিয়ে আছে বাণিজ্য, ষড়যন্ত্র, সংগ্রাম, আত্মবলিদান আর অবিশ্বাস্য পুনর্জন্মের গল্প। সবশেষে একটা প্রশ্ন হয়তো ভাবার জন্য রেখে যাওয়া যায়। বলুন। যখন আমরা আইআইটির মতো প্রতিষ্ঠানের অসাধারণ সাফল্য উদযাপন করি, তখন আমরা কি একবারও ভেবে দেখি যে প্রতিষ্ঠানটি যে জমির ওপর দাঁড়িয়ে আছে তার ইতিহাস কতটা গভীর আর বেদনাদায়ক? এটা খুব জরুরি একটা প্রশ্ন। আধুনিক প্রতিষ্ঠানগুলোর তাদের জায়গারই অন্ধকার অতীতকে সংরক্ষণ করার এবং তা থেকে শিক্ষা নেওয়ার ক্ষেত্রে ঠিক কতটা দায়বদ্ধতা থাকা উচিত? এটা হয়তো শুধু আইআইটি খড়গপুরের জন্য নয়, সারা পৃথিবীর এমন অনেক জায়গার জন্যই একটা জরুরি প্রশ্ন।